হ্যালো বন্ধুরা, আমি শহীদ এবং একটি পুরনো কথা আছে যে মানুষ সময়কে ভয় পায় এবং সময় পিরামিডকে ভয় পায়। শুনতে অনেক অদ্ভুত লাগে, তাই না? রাইট, ঠিক সেইভাবে আমাকেও একইভাবে মনে হয়েছিল, কারণ মানুষের কঠোর পরিশ্রম ও জ্ঞানের তৈরি এই পিরামিডগুলো একটি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট যা প্রায় 4500 বছর আগের। এক শতাব্দীরও বেশি সময় ধরে মানব সভ্যতা এমন কিছু স্মৃতিস্তম্ভ তৈরি করেছে যা এখনো বিজ্ঞানীদের কাছে রহস্য ও গবেষণার বিষয়। মিশরের পিরামিড অফ গিজা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রহস্যময় পিরামিডের মধ্যে প্রথম আসে। প্রত্যেক পর্যটক যারা পিরামিড প্রদর্শন করেন তারা পিরামিড দেখে আজ অব্দি একটি প্রশ্ন তুলে যে ভাই, পিরামিডগুলো কিভাবে এবং কোথা থেকে নির্মিত হয়েছিল। এই পিরামিডগুলো 5,92,000 স্কয়ার ফিট এলাকা জুড়ে বিস্তৃত এবং 20 লক্ষ পাথরের খণ্ড দিয়ে তৈরি। প্রতিটি চুনা পাথর বা গ্রানাইট 2 থেকে 30 টন, যা হাতির ওজনের চেয়েও বেশি, এবং কিছু পাথর 50 টনেরও বেশি। এত টন ওজনের এই পাথরগুলো কিভাবে 480 ফুট উচ্চতায় পৌঁছানো হয়েছিল? সাপোজ আজকের আধুনিক যুগে প্রায় 48 তলা বিল্ডিং উচ্চতার সমান। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই পিরামিডের গোপনীয়তা প্রকাশ করব এবং এমন কিছু বিষয় বলবো যা এখনো পর্যন্ত আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং আজকের ভিডিওটি খুব আকর্ষণীয় হতে চলেছে। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, অনেকেই বিশ্বাস করে যে পিরামিড শুধুমাত্র মিশরে আছে, কিন্তু না তো মিশরের সর্বোচ্চ পিরামিড আছে এবং না তো বিশ্বের বৃহত্তম পিরামিড আছে। সবচেয়ে বেশি সংখ্যক পিরামিড সুদানে আছে। এখানে প্রায় 255 পিরামিড রয়েছে যা মিশরের পিরামিডের চেয়েও 500 বছর আগে নির্মিত হয়েছিল। তাই আজও প্রশ্ন জাগে, সব পিরামিড মিশর থেকে আলাদা করে বানানোর পরেও এটি নির্মিত হয়েছিল যখন গণিত এবং স্থাপত্য মানুষের গ্রহণযোগ্যতা পায়নি। এবং পাইথাগোরিয়ান ট্রায়াঙ্গেল থিওরেম আবিষ্কারের 2500 বছর আগে পিরামিডকে খুব বিশেষ বলা হয়, কারণ এটির পশ্চিমে ইস্ট প্যারালাল এবং নর্থ প্যারালাল এর ইন্টারসেক্টিং পয়েন্ট বা সংযোগস্থলে অবস্থিত। জেনে নিন, সেই মধ্যবর্তী স্থানটিকে সমগ্র বিশ্বের কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয় এবং পিরামিডগুলি এতটাই সারিবদ্ধ যে তারা উত্তর মেরুতে মুখোমুখি। সেই সময় আধুনিক বিজ্ঞানের মতো ক্যাম্পাসের হিসাব ছাড়াই এই কাজটি করা খুব আশ্চর্যজনক মনে হয়। বন্ধুরা, সেই সময় মিশরের রাজাদের শাসন ছিল। তখন মিশরের শাসকদের ফেরাও বলা হতো এবং সেখানে পুরানো বিশ্বাস ছিল যে কেউ মারা গেলে তার পরকাল বা পুনর্জন্ম হয়, এবং সেই কারণেই ফেরাওরা এই বিশাল সমাধি বা কবরগুলি তৈরি করত, যেখানে তাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের সাথে সমাধিস্থ করা হতো। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের তথ্য অনুসারে এত বড় পিরামিড যা তৈরি করতে প্রায় 23 বছর লেগেছিল এবং এগুলির নির্মাণ কাজে সমস্ত মানুষ গোলাম বা কৃতদাস ছিল। আধুনিক গবেষকরা এই তথ্যটি মানেন না এবং তাদের মতে এটি প্রায় 1 লক্ষ শ্রমিক যারা রাজার প্রতি এতটাই অনুগত ছিল, তারা বিশ্বাস করেনি যে সেখানে অনেক বেতনভোগী শ্রমিকের কবরও পাওয়া গিয়েছে। কাজ করার সময় তারা মারা গেলে তাদের সম্মান জানাতে ফেরাওদের পাশে সমাহিত করা হতো। মনে রাখবেন, গিজার পিরামিড সম্পূর্ণরূপে সলিড স্মৃতিস্তম্ভ নয়। এর ভেতরে 3টি চেম্বার্স অর্থাৎ বড় বড় কক্ষ রয়েছে। সবচেয়ে নিচের চেম্বার্সকে কুইন চেম্বার্স বলা হয় এবং তার উপরে একটি রহস্যময় কক্ষ যার নাম গ্র্যান্ড গ্যালারি, এবং শীর্ষে রয়েছে রাজার খুববা ফেরাউনের ইউরিনাল চেম্বার। 3টি চেম্বার ওই যাত্রীদের এবং রাস্তার সাথে সংযুক্ত করা হয়েছে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এ ধরনের হাতির চেয়ে ওজন প্রতিটি ব্লককে কিভাবে শীর্ষে নিয়ে যাওয়া হতো এবং প্রতিটি ব্লক সঠিকভাবে ফিট করার পরেও কি দিয়ে যুক্ত করা হতো। বন্ধুরা, তখনকার দিনে ক্রেন বা জেসিবির মতো প্রযুক্তি ও ভারী যন্ত্রপাতি ছিল না। ফরাসি প্রত্নতাত্ত্বিক জিন পিয়ের মতে সমস্ত পাথরের খণ্ড অভ্যন্তরীণ টালুর মাধ্যমে স্টোন পাথরগুলি শীর্ষে স্থানান্তর করা হতো, যার প্রমাণ আমরা গবেষণার সময় পেয়েছি, এবং মর্টার ব্যবহার করা হয়েছিল সেই ভারী ব্লকগুলি সংযুক্ত করতে। এটি বালি, চুন এবং জিপসানের একটি পেস্ট যা প্রতিটি ব্লককে সংযুক্ত করতে কাজ করেছিল, এবং বলা হয় যে যখন এই মর্টারটি যোগ করা হয়েছিল তখন এটির শক্তি যোগ করা পাথরের চেয়েও শক্তিশালী হয়েছিল, এবং সম্ভবত এটি একটি কারণ হতে পারে যা পিরামিডকে সময় বিপর্যয় সহ্য করতে সাহায্য করেছিল। আপনারা সবাই হয়তো জানেন মিশর একটি মরুভূমি এবং সেখানে এই পিরামিডগুলি নির্মিত হয়েছিল, আর গ্রীষ্মকালে তার তাপমাত্রা 50 ডিগ্রি উপরে চলে যায়। তবে এই পিরামিডগুলির ভেতরে এমন একটি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা তাপমাত্রা 20 ডিগ্রির উপরে যায় না। আজকে ওই পিরামিডগুলি দেখতে বেশ শক্তিশালী মনে হয়, কিন্তু সে সময়ের মতো আকর্ষণীয় নয়, কারণ এগুলি যখন তৈরি করা হয়েছিল তখন তার উপরে সাদা পালিশ করা বাহ্যিক অংশে চকচকে চীনা পাথরের আবরণের ব্লক ব্যবহার করা হয়েছিল, আর এ কারণেই তারা যখন রাতে চকচক করত তখন তারা বিশাল সাদা মুক্তার মতো চকচক করত। কিন্তু 13শ শতাব্দীর ভূমিকম্প এবং চুরির কারণে সমস্ত মসৃণ চুনাপাথর চলে গিয়েছিল এবং এখন কেবল রক্তপৃষ্ঠ দেখা যায়। 2011 সালের একটা গবেষণায় যখন রিমোট ক্যামেরা ব্যবহার করা হয়েছে তখন পিরামিডের উপরের অংশে খাঁটি সোনার টুপি পাথর ব্যবহার করা বলা হয়েছে বলে পাওয়া গিয়েছে। এখন এটি নিশ্চিত করা হচ্ছে যে পিরামিডগুলি একটি প্রধান বিদ্যুৎ কেন্দ্র হিসাবে ব্যবহার করাও হতে পারে, যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হতো। গোল্ড অর্থাৎ সোনা একটি বৈদ্যুতিক পরিবাহী হওয়ায় আয়নগুলো অর্থাৎ পৃথিবীর অর্ধেক গোলকের স্তর থেকে ঋণাত্মক বা বৈদ্যুতিক চার্জযুক্ত আইটেম শোষণ করে কারেন্ট তৈরি
তৈরি করতে পারে এবং এই পিরামিডের অভ্যন্তরে দুটি বিশেষ কাউন্টিং ম্যাটেরিয়াল পদার্থ প্রলোভিত ছিল যা ইলেকট্রিসিটি এবং কন্ডাক্টিভিটি মাল্টিপ্লাই করতে পারত। তো বন্ধুরা, আপনারা দেখেছেন যে সেই সময় মিশরীয়রা তাদের সময়ের চেয়ে কতটা এগিয়ে ছিল। চুনাপাথর এবং গ্রানাইটের বড় বড় বোল্ডারগুলি 800 কিলোমিটার দূরে আসওয়ান থেকে নীল নদীতে নৌকার সাহায্যে পরিবহন করা কোনো সম্ভব কাজ ছিল না। পিরামিডের ব্লকগুলি একটি বল এবং সকেট কনস্ট্রাকশনের দ্বারা একসাথে লাগানো হয়েছিল যাতে কাঠামোটি ভূমিকম্প সহ্য করতে পারে এবং এমনকি গ্রীষ্মকালে পাথরের প্রসারণ রোধ করতে পারে। আমাদের শরীরে ফিমার হাড়ের বল যা শ্রেণীর সকেটে পুরোপুরি ফিট করে, সম্ভবত তারা এই বিষয়ে জানতো এবং সে কারণেই তারা পিরামিড নির্মাণে একই বল এবং সকেট কৌশল ব্যবহার করেছিল। আপনি কি অনুমান করতে পারেন যে গিজার পিরামিডের 3টি দরজা ছিল? এক একটি দরজার ওজন 20 টন। এগুলোর সারিবদ্ধতা এতটাই সঠিক ছিল যে যে কেউ কেবল একটি হাত দিয়ে ভেতর থেকে এত ভারী দরজা খুলতে পারত। আশ্চর্যজনক, তাই না? রাইট। তো বন্ধুরা, এই পিরামিডগুলি সম্পর্কে আপনি সবচেয়ে আশ্চর্যজনক কি পেয়েছেন? কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করবেন। আশা করি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু শিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।